প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, প্রোগ্রাম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13, কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা, লেকচার নাম্বার 06। লেকচারের শিরোনাম মূলত আমরা আজ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় মূল্যায়নের আমরা আজকে বাকি যে দুটি অংশ অর্থাৎ অগ্রাধিকার স্টক মূল্যায়ন এবং সাধারণ স্টক মূল্যায়ন, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পুরো ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ, এবং আমার ইমেল অ্যাড্রেস mamon386@yahoo.com। বিনিয়োগ ব্যবস্থাপনা অনার্স চতুর্থ বর্ষের যে কোর্সটি রয়েছে সেই কোর্স রিলেটেড রেফারেন্স বুকগুলো আমি উল্লেখ করছি। তোমরা এই বইগুলো ফলো করতে পারো এই কোর্সের জন্য। জেসি ভ্যান হর্নের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, ইএফ ব্রিগহামের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আই.এম. পান্ডে রচিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এম.ওয়াই. খান অ্যান্ড পি.কে. জেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সট অ্যান্ড প্রবলেমস, জি. ফোস্টার রচিত ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এস. কেভিন রচিত পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়া তোমরা চাইলে বাংলা মিডিয়ামের বাংলাদেশি যে সকল রাইটার রয়েছে তাদেরও তোমরা বই পড়তে পারো। তাদের মধ্যে রয়েছে তবিবার শাহ আলম শাহরিয়ার রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ এম এ কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা এবং এম শাহজাহান মিনা কর্তৃক রচিত আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন। এছাড়া তোমাদের কোর্সের সংশ্লিষ্ট শিক্ষক যেই বইগুলো রেফার করবে তোমরা সেই বইগুলো ফলো করতে পারো। শিক্ষণফল আমরা মূলত আজকে অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার নিয়ে আলোচনা করব। অগ্রাধিকার শেয়ারের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। একইভাবে সাধারণ শেয়ারের গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। অগ্রাধিকার শেয়ার বলতে কি বোঝায়? অগ্রাধিকার শেয়ার দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। অগ্রাধিকার শেয়ার বোঝাই যাচ্ছে এখানে শেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। যখন লভ্যাংশ বন্টন করা হয় তখন লভ্যাংশ সবার আগে অগ্রাধিকার যারা শেয়ার হোল্ডার তাদেরকে সর্বপ্রথম প্রদান করা হয়ে থাকে। আবার যখন কোম্পানি বিলুপ্ত হয়ে যায় অথবা কোম্পানি বন্ধ করা হয় তখন সবার আগে এই অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে থাকে তাদেরকে আগে পরিশোধ করতে হয়। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কিছু ঝুঁকি বহন করে, ঝুঁকি কম বহন করতে হয় বিধায় তাদের ভোটাধিকারও থাকে না। আবার তারা পাওনাদারের তুলনায় বেশি সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। এই জন্য অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড শেয়ার বলা হয়ে থাকে। আমরা এই অগ্রাধিকার শেয়ার কিভাবে মূল্যায়ন করতে হয় তার গাণিতিক যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং যেই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এরপর সাধারণ শেয়ার মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে, শেয়ারগুলো সমান সংখ্যক অংশে ভাগ করা হয়, এই ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। মূলত শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক, তারা কোম্পানির সমস্ত ঝুঁকি বহন করে বিধায় তারা লভ্যাংশ পেয়ে থাকে এবং তাদের ভোটাধিকারও থাকে। সাধারণ শেয়ার কোম্পানির মূলত মূল শেয়ার সাধারণ শেয়ার। আর সাধারণ শেয়ারের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার নির্ণয় করার জন্য যেই গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো। তো নেসেসারি ফর্মুলা ফর প্রিফার্ড
প্রিফারেন্স স্টক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। ভ্যালুয়েশন অফ প্রিফারেন্স স্টক, প্রিফারেন্স স্টকের দুই রকম হতে পারে, একটা হচ্ছে পারপেচুয়াল স্টক আর একটা হচ্ছে রিডিমেবল প্রিফার্ড স্টক। পারপেচুয়াল প্রিফার্ড স্টকের যে সূত্র সেটা হচ্ছে ভ্যালুয়েশন, ভ্যালুয়েশনকে বি লেখা হয়, আর প্রিফারেন্স স্টক সেজন্য পি লেখা হচ্ছে, অর্থাৎ ভিপি, বি হচ্ছে ভ্যালুয়েশন অফ ভ্যালুয়েশন আর পি হচ্ছে প্রিফার্ড স্টক। ইকুয়াল টু হচ্ছে ডিপি, ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড অন প্রিফার্ড স্টক, আর কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক। অর্থাৎ ডিভিডেন্ডকে আমি কস্ট অফ প্রিফার্ড স্টক দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে ভ্যালুয়েশন অফ প্রিফার্ড, কিসের? পারপেচুয়াল প্রিফার্ড স্টকের ক্ষেত্রে। যদি এটা রিডিমেবল প্রিফার্ড স্টক হয়, রিডিমেবল এবং পারচুয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে একটার মধ্যে ইয়ার উল্লেখ থাকবে আর একটির মধ্যে ইয়ার উল্লেখ থাকবে না। যেটির মধ্যে ইয়ার উল্লেখ থাকবে সেটি হচ্ছে রিডিমেবল, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর পরিশোধ করতে হয় বা ডিভিডেন্ড দিতে হয়, এটাকে বলা হয় রিডিমেবল প্রিফার্ড স্টক। রিডিমেবল প্রিফার্ড স্টক নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে বিপি ইকুয়াল টু হচ্ছে ডিপি, ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড অন প্রিফার্ড স্টক, ইনটু হচ্ছে পিবিআইএফএ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এনইউটি, কেপি, কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, প্লাস এমবি ইনটু পিবিআইএফ, কেপি, এন, কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রিফার্ড আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। যেটা আমরা ভ্যালুয়েশন অফ বন্ডে যেভাবে নির্ণয় করেছি ঠিক সেইভাবেই আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব। তবে ভ্যালুয়েশন অফ বন্ডের সাথে এখানে যে পার্থক্য সেটা হচ্ছে বন্ডের উপর ইন্টারেস্ট দেওয়া হয় আর প্রিফার্ড স্টকের উপর ডিভিডেন্ড দেওয়া হয়। আমরা জানি ঋণপত্রের উপর সুদ পাওয়া যায় আর শেয়ার থেকে যে মুনাফা অর্জন হয় সেটাকে বলা হয় লভ্যাংশ। তো প্রিফার্ড স্টক থেকে ডিভিডেন্ড পাওয়া যাবে। আর আগের মতোই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কেপি, কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার। এটা আমরা টেবিল ব্যবহার করে করব, আবার চাইলে সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি। এখানে আমরা নিচে তার পুনরূপগুলো দিয়ে দেওয়া হয়েছে যেন তোমরা সহজে বুঝতে পারো। বিপি মানে হচ্ছে ভ্যালু অফ দা প্রিফার্ড স্টক, ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড অন প্রিফার্ড স্টক, কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক, পিবিআইএফএ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এনইউটি, এমবি, এমবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু বা রিডিমেবল ভ্যালুও বলা হয়, অর্থাৎ যখন আমাদের মার্কেট ভ্যালু দেওয়া থাকবে সেটাই হবে রিডিমেবল ভ্যালু। এন, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তাহলে এই সূত্র দুটি যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে প্রিফার্ড স্টকের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো। পারপেচুয়াল এর ক্ষেত্রে ইয়ার উল্লেখ থাকবে না আর রিডিমেবল এর ক্ষেত্রে ইয়ার উল্লেখ থাকবে। এটা হচ্ছে পারপেচুয়াল আর হচ্ছে রিডিমেবল শেয়ারের মধ্যে পার্থক্য। সূত্র দুটি আমরা ভালোভাবে দেখবো এবং এটি খাতায় কয়েকবার লিখবো, তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে এবং যখন এই প্রবলেমগুলো সমাধান করব, সমাধান করতে করতেও আমরা শিখে ফেলবো। এবার একটি প্রবলেম নিয়ে আলোচনা করি। ভ্যালুয়েশন অফ পারপেচুয়াল প্রিফার্ড স্টক, পারপেচুয়াল প্রিফার্ড স্টকের কিভাবে ভ্যালুয়েশন করতে হয় তার একটি প্রবলেম দেখি। ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ পারপেচুয়াল প্রিফার্ড স্টক, পারপেচুয়াল প্রিফার্ড স্টক নির্ণয় করতে বলা হচ্ছে। দ্যাট আর্নিং এ ডিভিডেন্ড অফ টাকা 12 টাকা পার ইয়ার, প্রতি বছর ডিভিডেন্ড পাওয়া যায়, ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 12 টাকা। এজিউম দ্যাট ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12% এবং রেট অফ রিটার্ন হচ্ছে কত পার্সেন্ট? 12%। তাহলে এই প্রশ্নে আমাদের যে দুটি জিনিস উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে ডিভিডেন্ড আর একটি হচ্ছে রেট অফ রিটার্ন। ডিভিডেন্ড হচ্ছে 12 টাকা আর রেট অফ রিটার্ন হচ্ছে 12%। উইনো আমরা জানি ভ্যালুয়েশন অফ প্রিফার্ড স্টকের যে সূত্র, যেটা আমরা একটু আগে দেখলাম, সেই সূত্রটি আবার দেখে নেই। সেটা হচ্ছে ডিভিডেন্ডকে আমরা কস্ট অফ প্রিফার্ড স্টকের যে কস্ট অফ প্রিফার্ড স্টক রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করব। তো এই প্রশ্নে আমাদের ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক হচ্ছে 12 টাকা, সুতরাং ডিবির পরিবর্তে আমরা এখন 12 টাকা লিখবো। আর রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 12%, সুতরাং কেপির পরিবর্তে আমরা এখন 12% লিখবো। এবার এই 12 টাকাকে 0.12 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 100 টাকা। অর্থাৎ ভ্যালু অফ প্রিফার্ড স্টক হচ্ছে
100 টাকা। তার মানে হচ্ছে 100 টাকার উপর যদি 12% ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ডিভিডেন্ডের পরিমাণ হবে 12 টাকা, যেটা আমাদের এই প্রশ্নে উল্লেখ রয়েছে সেটাই আমরা এখানে নির্ণয় করলাম। এখানে আমাদের ডিভিডেন্ড দেওয়া রয়েছে এবং রেট অফ রিটার্ন রয়েছে, আমরা বের করব হচ্ছে প্রিফার স্টকের ভ্যালুটা কত সেটা আমরা নির্ণয় করলাম। যদি ঠিক এই প্রবলেমটার সাথে রিলেটেড আরেকটি প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হয় তাহলে তোমরা সেটি নিশ্চয়ই বাসায় করতে পারবে। আমরা এবার একটি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের বাসায় করার জন্য। হোমওয়ার্কটি দেখি। The face value of the preference share of ABC company is টাকা 2000. It is a 7% perpetual preference stock. এই 2000 টাকার উপর 7% perpetual preference stock, অর্থাৎ ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 7% দেওয়া হয় 2000 টাকার উপর। If the opportunity cost is 12%, what is the present value of the preferred stock? এই preferred stock এর প্রেজেন্ট ভ্যালু কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে preferred stock নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে V ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিভিডেন্ড ডিভাইডেড বাই কস্ট অফ preferred stock। তাহলে ডিভিডেন্ডের পরিমাণ কত হবে? 2000 টাকার উপর 14% করলে যে টাকাটি বের হবে সেটা হচ্ছে ডিভিডেন্ডের পরিমাণ। সেটাকে আবার পরবর্তীতে ভাগ করতে হবে 12% দিয়ে, 0.12 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি হবে সেটি হচ্ছে ভ্যালু অফ প্রিফার্ড স্টক। তো এই হোমওয়ার্কটি তোমাদের জন্য বাসায় করবে। তোমরা যদি আগের প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই হোমওয়ার্কটি খুব সহজেই বাসায় করতে পারবে। আর যদি আগের প্রবলেমটি না বুঝে থাকো তাহলে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি দেখবে, সেই সূত্রটি দেখে এই প্রবলেমটি সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা এটা বাসায় করতে পারবে। এবার আমরা রিডিমেবল প্রিফার্ড স্টক নিয়ে একটি সমস্যা সমাধান করব। You want to purchase the preference stock of ABC company. It is sold টাকা 1200 per share. It is a 7% preferred stock which will be redeemable after 10 years with 10% premium. The face value of the share is টাকা 1000. Will you buy the share? Assume interest rate is 12%. তার মানে এখানে আমাদের যেই জিনিসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার ফেস ভ্যালু 1200 টাকা, তারপর 7% হারে ইন্টারেস্ট ধরতে হবে, ডিভিডেন্ড ধরতে হবে, রিডিমেবল যে ইয়ারটা সেটা হচ্ছে 10 ইয়ার্স, 10% প্রিমিয়াম অর্থাৎ রিডিমেবল ভ্যালু যখন হবে তখন তার পরিমাণ 10% বৃদ্ধি পাবে। ফেস ভ্যালু অফ শেয়ার ইজ টাকা, ফেস ভ্যালু হচ্ছে প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। উইল ইউ বাই দ্য শেয়ার? এজিউম রেট, ইন্টারেস্ট রেট ইজ হচ্ছে 12% আর সেলস ভ্যালু হচ্ছে 1200 টাকা। এখন এই প্রবলেমটি সমাধান করতে চাইলে আমাদের রিডিমেবল ভ্যালুর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমাদের জানতে হবে। যদি এই সূত্রটি আমরা জানি তাহলে এই প্রবলেমটি খুব সহজেই সমাধান করতে পারবো। খেয়াল করি, উই নো, আমরা জানি বিপি, ভি মানে হচ্ছে ভ্যালুয়েশন, পি মানে হচ্ছে প্রিফার্ড স্টক, ইকুয়াল টু হচ্ছে ডিপি ইনটু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি কস্ট অফ প্রিফার্ড স্টক নাম্বার অফ ইয়ার্স প্লাস এমবি মার্কেট ভ্যালু বা রিডিমেবল ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কস্ট অফ প্রিফার্ড স্টক নাম্বার অফ ইয়ার্স। হেয়ার আমাদের ডিভিডেন্ডের পরিমাণটা নির্ণয় করে নিতে হবে। ডিভিডেন্ডের পরিমাণ কত? ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকার উপর 7% প্রিফার্ড স্টক দেওয়া হয়, তাহলে এই 1000 টাকার উপর 7% প্রিফার্ড স্টক করলে হবে কত টাকা? 70 টাকা। তাহলে ডিভিডেন্ডের পরিমাণ কত টাকা বের হলো? 70 টাকা। এরপর আমাদের আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট ইজ কত পার্সেন্ট? 12%, তার মানে হচ্ছে 0.12, 12% মানে হচ্ছে 0.12। এরপর হচ্ছে রিডিমেবল ভ্যালু, রিডিমেবল ভ্যালু হচ্ছে এই প্রশ্নে যে কথাটি উল্লেখ ছিল সেটি হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ 10% বৃদ্ধিতে বিক্রি করা হবে। তাহলে 10% যদি বৃদ্ধি হয় তাহলে কত টাকা হয় খেয়াল করি,
1000 টাকা, 1000 টাকার উপর 10% করলে হবে 100 টাকা। 100 টাকা, 1000 টাকা ছিল তার ফেস ভ্যালু, আর প্রিমিয়াম হচ্ছে 100 টাকা, টোটাল হচ্ছে 1100 টাকা। অর্থাৎ 10 বছর শেষ মেয়াদান্তে রিডিমেবল ভ্যালুর পরিমাণ হবে 1100 টাকা। আর নাম্বার অফ ইয়ার্স মানে এন আমাদের এখানে প্রশ্নে উল্লেখ ছিল রিডিমেবল আফটার 10 ইয়ার্স, তার মানে হচ্ছে এন এর পরিমাণ হচ্ছে 10। আর সোল্ড মার্কেট প্রাইস যেটা ছিল 1200 টাকা, এটার আপাতত কোনো কাজ নেই। এবার আমরা কি করব, যে মানগুলো বের করলাম সেই মানগুলো এখন বসাবো। ডিপি হচ্ছে ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক, কত টাকা? 70 টাকা। এখন এই ডিপির পরিবর্তে আমরা 70 টাকা লিখবো। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি কত পার্সেন্ট? 12%। কত বছর? 10 বছর। এটা আমরা টেবিল ব্যবহার করে করতে পারি, আবার সূত্র প্রয়োগ করে মান ব্যবহার করতে পারি। তো যদি আমরা টেবিল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের 12% ইন্টারেস্ট রেটে 10 বছরে গিয়ে দেখবো যে ভ্যালুটি সেটি হচ্ছে 5.65। এটা তোমাদের বইয়ের শেষের দিকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটির একটি টেবিল রয়েছে, সেই টেবিল থেকে আমরা এই মানটি নিয়ে কাজ করতে পারি। এরপর হচ্ছে মার্কেট ভ্যালু বা রিডিমেবল ভ্যালু। রিডিমেবল ভ্যালু হচ্ছে 1100 টাকা। সেটা কিভাবে নির্ণয় করলাম সেটা আমরা আলোচনা করেছি। 1000 টাকার উপর 10% প্রিমিয়াম দেওয়া হবে, প্রিমিয়াম দিলে 100 টাকা হবে এবং তার ভ্যালু হবে 1000 প্লাস 100 ইকুয়াল টু 1100 টাকা। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 12% ইন্টারেস্ট রেটে 10 বছরে গিয়ে যেই ভ্যালুটি পাওয়া যাবে সেটি হচ্ছে 0.3219। এটাও যেই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের যে টেবিল রয়েছে সেই টেবিল থেকে আমরা মানটি নিয়ে ব্যবহার করতে পারি। এবার 70 এর সাথে 5.65 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হবে 395.50। আবার 1100 এর সাথে যদি 0.3219 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল হবে 354.17। এই দুটি অ্যামাউন্ট যদি যোগ করি তাহলে যোগফল হবে 749.67। এটাকে রাউন্ড করলে যে অ্যামাউন্টটি হবে সেটি হচ্ছে 750, অর্থাৎ 749.67 রয়েছে, সেটা নেয়ার অ্যাবাউট 750। তো রাউন্ড ফিগার আমরা আনার জন্য এটাকে রাউন্ড ফিগারে নিয়ে গেলাম, অর্থাৎ ভ্যালু অফ প্রিফার্ড স্টকের যেই পরিমাণ সেটি হচ্ছে 750 টাকা। এবার আমরা যদি মনে করি যে আমার হাতে টেবিলটা নেই এবং সেই মানটা আমার জানা নেই, তাহলে আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ করে বের করতে হবে। সূত্র প্রয়োগ করে বের করার যে সূত্রটি সেটি হচ্ছে ডিপি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার অফ এন ডিভাইডেড বাই আই প্লাস এমবি বা রিডিমেবল ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার অফ এন ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড, যেটা আমরা এর আগেই বের করেছি। সেটা কিভাবে? এই 1000 টাকার উপর 7% যদি ডিভিডেন্ড ধরা হয়, ডিভিডেন্ডের পরিমাণ হবে 70 টাকা। তাহলে ডিপি হচ্ছে 70 টাকা, আর 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই রেট অফ ইন্টারেস্ট ছিল প্রশ্ন অনুযায়ী কত পার্সেন্ট? 12%। তাহলে এই আয়ের পরিবর্তে আমরা 0.12 লিখব। এরপর হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10, এই জন্য আমরা এখানে এন এর পরিবর্তে 10 লিখব। ডিভাইডেড বাই আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 0.12 প্লাস এমবি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু বা মার্কেট ভ্যালু, সেটা আমরা বের করে নিব। 10% প্রিমিয়াম ছিল এই প্রশ্নে, সেজন্য এই 1000 টাকার উপর 10% প্রিমিয়াম ধরতে হবে, তাহলে তার ভ্যালু হবে 1000 প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 1100 টাকা। ভাগ করতে হবে 1 প্লাস আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 0.12 আর এন এর মান হচ্ছে 10, সেজন্য আমরা এন এর পরিবর্তে 10 লিখব। এবার ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটি আমরা বের করব। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.12 পাওয়ার অফ 10। এরপর ইকুয়াল বাটনে প্রেস করব। প্রেস করার পর যে রেজাল্টটি বের হবে সেই রেজাল্টকে আমরা পরবর্তীতে 0.12 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটি পাওয়া যাবে সেটা হচ্ছে 5.650, যেটা আমরা প্রিভিয়াস যেই সমাধানে বলেছিলাম 5.65, অর্থাৎ
12% ইন্টারেস্ট রেটে 10 বছর গিয়ে এই মানটি পাওয়া যায়। এটা হচ্ছে টেবিল যদি থাকে তোমার হাতে, তাহলে তুমি সেই টেবিল থেকে এই মানটি নিয়ে কাজ করতে পারো। আর যদি টেবিল না থাকে তাহলে অবশ্যই এই সূত্র প্রয়োগ করে মানটি বের করতে হবে। তো বের করা যে সূত্র সেটা হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1.12 পাওয়ার অফ 10, তারপর ইকুয়াল বাটনে ক্লিক করবে, যে রেজাল্টটি বের হবে সেই রেজাল্টকে আবার পরবর্তীতে 0.12 দিয়ে ভাগ করবে, ভাগ করলে 5.650 এই রেজাল্টটি বের হবে। এরপর 70 এর সাথে যদি 5.650 গুণ করা হয় তাহলে হবে 395.52। আর এমবিএ 1100 টাকা লিখলাম, আর হচ্ছে 1 প্লাস 0.12 পাওয়ার অফ 10, এটা ক্যালকুলেটর ব্যবহার করে মানটি বের করবে, অর্থাৎ 1.12 পাওয়ার অফ 10 লিখে ইকুয়াল বাটনে ক্লিক করলে 3.11 এই রেজাল্টটি পাওয়া যাবে, এই ভ্যালুটি পাওয়া যাবে। যেটা আমরা আগে বলেছিলাম যে যদি আমাদের হাতে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টরের যে টেবিল রয়েছে সেই টেবিল যদি থাকে তাহলে 12% ইন্টারেস্ট রেটে আমরা 10 বছরে যাব, 10 বছরে গেলে এই মানটি পাওয়া যাবে। এবার 70 কে 5.60 দিয়ে গুণ করলে 395 হবে, আর 1100 কে যদি আমরা ভাগ করি ভাগফল হবে 353.69। এরপর এই দুটি সংখ্যা যদি যোগ করি তাহলে যোগফল হবে 749.21। এই দুটি যোগ করলে যে যোগফল হবে সেটাকে আমরা এবার রাউন্ড ফিগারে নিয়ে আসলাম 750, অর্থাৎ আগের যেই সমস্যাতে আমরা বের করেছিলাম 750, এটাতেও কিন্তু সেম রেজাল্ট দিয়ে আমাদের আসবে। তো তোমরা চাইলে দুটি অল্টারনেটিভের যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করে ভ্যালু অফ প্রিফার্ড স্টক নির্ণয় করতে পারো, তবে পরীক্ষা কিন্তু দুটো পদ্ধতি দেখাতে হবে বিষয়টা এমন না। আমাদের এই দুটি পদ্ধতি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেন তুমি দুটি পদ্ধতি শিখতে পারো, এবং যেটি তোমার ভালো লাগে এবং যেটি তোমার কাছে সহজ মনে হয় তুমি সেই পদ্ধতি প্রয়োগ করে সমাধান করবে। এখন আমরা যেই প্রবলেমটি নিয়ে আলোচনা করলাম সেই প্রবলেমের সাথে মিল রেখে আরেকটি হোমওয়ার্ক তোমাদের দেওয়া হবে, সেই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। যদি এই প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই হোমওয়ার্কটিও তোমরা বাসায় খুব সহজে করতে পারবে। Calculate the value of a redeemable preferred stock from the flowing information. নিচে যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলো থেকে আমাদের রিডিমেবল প্রিফার্ড স্টকের ভ্যালু নির্ণয় করতে হবে। রিডিমেবল ভ্যালু তার মানে হচ্ছে আরভি, আরভি হচ্ছে 120 টাকা। ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ডের পরিমাণ এখানে সরাসরি উল্লেখ করা আছে, আমাদেরকে আর ক্যালকুলেট করে ডিভিডেন্ডটা বের করতে হবে না। কত টাকা? 10 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স যেটি এন বলে থাকি সেটি হচ্ছে 10 ইয়ার্স। আর রেট অফ রিটার্ন অর্থাৎ আয়ের মান, আয়ের মান হচ্ছে 15%। তাহলে আমাদের এখন কি করতে হবে? রিডিমেবল প্রিফার্ড স্টক নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য যে সূত্রটি সেই সূত্রটি প্রয়োগ করে তোমরা চাইলে আমাদের আগের যে প্রবলেমটি সেই প্রবলেমটি যদি ভালোভাবে শিখে থাকো তাহলে এই সমস্যাটি তোমরা বাসায় করতে পারবে। সূত্র হচ্ছে ডিবি ইকুয়াল টু db into 1 minus 1 divided by 1 plus I power of n divided by I plus mb 1 plus I power of n। এখানে ডিভিডেন্ডের পরিমাণ কত টাকা? ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 10 টাকা। তাহলে এই 70 টাকার পরিবর্তে তোমরা 10 টাকা লিখবে। 1 minus 1 divided by 1 plus I, I এর মান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট এই প্রশ্নে হচ্ছে 15%। তোমরা 0.12 এর পরিবর্তে 0.15 লিখবে। এরপর হচ্ছে n, n এর মান হচ্ছে 10 ইয়ার্স, সুতরাং n এর মান ঠিকই থাকবে। তারপর ডিভাইডেড বাই I, I মানে হচ্ছে এই প্রশ্নে অনুযায়ী 0.15 দিয়ে ভাগ করতে হবে। তারপর এমবি, এমবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু, অথবা এই প্রশ্নে আরভি রিডিমেবল ভ্যালু, রিডিমেবল ভ্যালুর পরিমাণ প্রশ্নে দেওয়া আছে সরাসরি। কত টাকা? রিডিমেবল ভ্যালু হচ্ছে 120 টাকা। সুতরাং আমরা এখানে এই 1100 টাকার পরিবর্তে 120 টাকা লিখব। তারপর 1 প্লাস I, I মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 0.15। তারপর n, n মানে হচ্ছে 10। এইভাবে লিখে তোমরা বাসায় সমস্যাটি সমাধান করবে। আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে।
এখন আমাদের এই অধ্যায়ের আরেকটি অংশ, সেটি হচ্ছে কমন স্টক ভ্যালুয়েশন অফ কমন স্টক কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে ভ্যালুয়েশন অফ কমন স্টক নির্ণয় করার জন্য যেই সূত্রগুলো জানতে হবে সেই সূত্রগুলো আগে আলোচনা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সিঙ্গেল পিরিয়ড ভ্যালুয়েশন মডেল যদি একটি বছরের নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে P0 মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার ইকুয়াল টু হচ্ছে D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস KE। এখানে আমাদের P0 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, D0 কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, আর P1 হচ্ছে নেক্সট ইয়ার শেয়ার প্রাইস, D1 হচ্ছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড। তার মানে হচ্ছে এখানে আমাদের P0 হচ্ছে কারেন্ট ইয়ার মার্কেট প্রাইস, আর P1 হচ্ছে নেক্সট ইয়ার মার্কেট প্রাইস, আর D1 হচ্ছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড। মাল্টি পিরিয়ড ভ্যালুয়েশন মডেল যদি আমাদের পিরিয়ডটা একের অধিক বছর হয়, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে P0 মানে হচ্ছে কারেন্ট প্রাইস অফ শেয়ার ইকুয়াল টু হচ্ছে D1 ডিভাইডেড বাই 1 প্লাস KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, প্লাস D2 মানে দ্বিতীয় বছরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই 1 প্লাস KE পাওয়ার অফ 2, প্লাস যদি তৃতীয় বছর থাকে তাহলে আমাদের D3 ডিভাইডেড বাই 1 প্লাস KE পাওয়ার অফ 3। এভাবে আমাদের যত বছর থাকবে তত বছরের, যদি ধরলাম n বছরের, তাহলে DN প্লাস PN 1 প্লাস KE পাওয়ার অফ n। এবার কনস্ট্যান্ট গ্রোথ মডেল, যদি আমাদের গ্রোথ মডেলটা কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, যদি কোনো না বাড়ে, সেক্ষেত্রে সূত্রটি হচ্ছে P0 ইকুয়াল টু হচ্ছে D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। এটার পুরোপুরি যেই সংক্ষিপ্ত আকারে রয়েছে তার পুনরূপগুলো আমরা একটু দেখে নেই যাতে বুঝতে সুবিধা হয়। P0 হচ্ছে কারেন্ট প্রাইস অফ শেয়ার, D0 হচ্ছে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, P1 হচ্ছে নেক্সট ইয়ার শেয়ার প্রাইস, D1 হচ্ছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড, KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, N মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, আর G মানে হচ্ছে গ্রোথ রেট। এই হচ্ছে আমাদের ভ্যালুয়েশন অফ কমন স্টক নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সূত্র। এবার আমরা কিছু ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। এবার একটি প্রবলেম দেখি। প্রবলেম 3, PQR Limited currently pays an annual dividend of টাকা 18 per share of common stock. The required rate of return of the common stock of the company is 12%. Estimate the value of the common stock under assumptions that dividends are expected to grow at an annual rate of 5% for the next 3 years, followed by a constant growth rate of 4% from 4 to infinity. আমরা প্রশ্নটা আগে ভালোভাবে বুঝে নিই, তাহলে আমাদের সমস্যাটি সমাধান করা সহজ হবে। আর যদি প্রশ্ন বুঝতে ব্যর্থ হই তাহলে কিন্তু সমস্যা সমাধান করতে পারবো না। PQR Limited currently pays an annual dividend of টাকা 18 per share of common stock, অর্থাৎ কমন স্টকের প্রতি 18 টাকা করে ডিভিডেন্ড দেওয়া হয় পার শেয়ার প্রতি। তাহলে ডিভিডেন্ডের পরিমাণ কত টাকা? ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 18 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবার দ্বিতীয় যে জিনিস সেটা খেয়াল করি। দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ দ্য কমন স্টক অফ দ্য কোম্পানি ইজ 12%। তার মানে রেট অফ রিটার্ন, দ্যাটস মিন্স আয়ের কথা বলা হয়েছে, সেই আয়ের অথবা কস্ট অফ ইকুইটি যেটা আমরা বলি, কস্ট অফ ইকুইটির পরিমাণ কত পার্সেন্ট? 12%। Estimate the value of the common stock under assumptions that dividends are expected to grow at an annual rate of 5% for next 3 years. পরবর্তী 3 বছর পর্যন্ত যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেট হচ্ছে 5%, followed by a constant growth rate of 4% from 4 to infinity. 3 বছর পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে 5%। 3 বছরের পর থেকে ইনফিনিটি, অর্থাৎ আরো যত বছর থাকবে তত বছরের পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে 4%। তাহলে আমাদের এই প্রশ্নে যেগুলো আমরা পেলাম একটু খেয়াল করি। ডিভিডেন্ড হচ্ছে 18 টাকা, কস্ট অফ ইকুইটি হচ্ছে 12%, তারপর হচ্ছে
গ্রোথ রেট, দুটা গ্রোথ রেট পেলাম। এটা হচ্ছে প্রথম 3 বছরের জন্য 5%, আর পরবর্তী অর্থাৎ 4 বছর থেকে শুরু করে পরবর্তী আরো যা বছর থাকবে সেই বছর পর্যন্ত হচ্ছে 4% কনস্ট্যান্ট, অর্থাৎ চারটাই স্থির থাকবে। তাহলে আমাদের এখানে কিন্তু খেয়াল করতে পারছি যে এটা কি 1 বছরের নাকি একের অধিক। যদি আমাদের সিঙ্গেল পিরিয়ড হয় তাহলে সূত্র একরকম হবে, যেটা আমরা আগে সূত্রের মধ্যে আলোচনা করেছিলাম যে সিঙ্গেল পিরিয়ড হলে সূত্র হবে কি P0 ইকুয়াল টু D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস KE। আর মাল্টি পিরিয়ড হলে তখন সূত্র হবে D1 ডিভাইডেড বাই 1 প্লাস KE প্লাস D2 ডিভাইডেড বাই 1 প্লাস KE পাওয়ার অফ 2 প্লাস, এভাবে শেষ বছর পর্যন্ত তৈরি করব। তো এই প্রশ্নে কিন্তু সিঙ্গেল ইয়ার না, কেন? কারণ প্রথম 3 বছর, তার মানে হচ্ছে 3 বছরের কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে এটা সিঙ্গেল ইয়ার না, মাল্টি ইয়ার। তারপর পরের বছর থেকে শুরু করে 4%, তার মানে হচ্ছে এটা মাল্টি পিরিয়ড এর একটা প্রবলেম। সেই মাল্টি পিরিয়ডের জন্য আমাদের যেই সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সূত্রটি হচ্ছে P0 ইকুয়াল টু হচ্ছে D1 হচ্ছে আমাদের প্রথম বছরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই 1 প্লাস KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এখানে আমাদের ডিভিডেন্ডের পরিমাণ যেটা প্রশ্নে দেওয়া ছিল সেটা আমরা বের করে নিব। তারপর হচ্ছে D2, একইভাবে D2 বের করতে হবে, তারপর 1 প্লাস KE পাওয়ার অফ 2, এরপর আমাদের D3, তারপর P3 ডিভাইডেড বাই 1 প্লাস KE। এখন আমাদের এই সূত্র প্রয়োগ করার জন্য যা যা লাগবে সেটা আমরা খসড়া করে বের করে নিব। তার মানে হচ্ছে D1, D2, D3, P3 আর কস্ট অফ ইকুইটি যেটা ছিল সেটা তো রয়ে গেল। তো D1 আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখে নেই। D1 ইকুয়াল টু হচ্ছে D0 ইন্টু 1 প্লাস G। এই D0 মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা? 18 টাকা। আমাদের প্রশ্নে ডিভিডেন্ডের পরিমাণ ছিল 18 টাকা, তার মানে হচ্ছে D0 ইকুয়াল টু হচ্ছে 18। 1 প্লাস G মানে হচ্ছে গ্রোথ রেট। গ্রোথ রেট হচ্ছে 5%, কারণ প্রথম 3 বছর পর্যন্ত 5% গ্রোথ রেট হবে। তার মানে হচ্ছে D0 ইকুয়াল টু 18 আর হচ্ছে গ্রোথ রেট হচ্ছে 5%। এবার আমাদের মানগুলো বসিয়ে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করতে হবে। D0 এর পরিবর্তে আমরা লিখব 18 টাকা, আর 1 প্লাস G এর মানে হচ্ছে 5%, অর্থাৎ 0.05। এবার 18 কে 1.05 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হবে 18.90। তার মানে D1 ইকুয়াল টু হচ্ছে 18.90। এরপর আমাদের নির্ণয় করতে হবে D2 ইকুয়াল টু হচ্ছে D1 ইন্টু 1 প্লাস G। এখানে D1 এর মান অর্থাৎ আগে যেটা বের করলাম সেই মানটি ব্যবহার করে আবার D2 বের করতে হবে। তাহলে D1 হচ্ছে 18.90 ইন্টু 1 প্লাস G, যেহেতু আমাদের প্রথম 3 বছর 5% পর্যন্ত, সুতরাং গ্রোথ রেট 0.05 হবে। এরপর আমরা 18.90 কে 1.05 দিয়ে গুণ করলে যে গুণফলটি বের হবে এটা ক্যালকুলেটর ব্যবহার করে বের করবে, যে রেজাল্টটি আসবে সেটা হচ্ছে 19.845। তারপর আমাদের D3 বের করতে হবে, D2 ইন্টু 1 প্লাস G। এই D2 যেটা আমরা এইমাত্র বের করলাম, অর্থাৎ 19.845 ইন্টু 1 প্লাস G হচ্ছে আমাদের 5%, কারণ প্রথম 3 বছর পর্যন্ত, তার মানে D3 মানে হচ্ছে 3 বছরের কথা বলা হয়েছে, সুতরাং এই G এর মান হবে 0.05। এবার এই 19.845 কে 1.05 দিয়ে গুণ করলে গুণফল হবে 20.837। এরপর আমাদের D4 বের করতে হবে। D4 ইকুয়াল টু হচ্ছে D3 ইন্টু 1 প্লাস G। D3 যেটা আমরা একটু আগে বের করলাম 20.837 এর সাথে 1 প্লাস G গুণ করতে হবে। এবার D4 অর্থাৎ চতুর্থ বছরের ডিভিডেন্ডের ক্ষেত্রে যেই প্রশ্নের শর্ত ছিল 3 বছর পর্যন্ত হচ্ছে 5%, আফটার 3 ইয়ার্স মানে পরবর্তী নেক্সট 3 ইয়ার্স পর্যন্ত হচ্ছে 4%। তাহলে এবার গ্রোথ রেট কিন্তু 5% হবে না, গ্রোথ রেট হবে 4%। এবার 1 সাথে যদি 0.05
0.04 যোগ করা হয় তাহলে যোগফল হবে 1.04। আর D3 যেটা আমরা বের করলাম সেটার মান হচ্ছে 20.837। 20.837 কে যদি 1.04 দিয়ে গুণ করি গুণফল হবে 21.67। তাহলে আমাদের প্রশ্নে একটু খেয়াল করি যে যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে D1 বের করলাম, D2 বের করলাম, D3 ও বের করলাম। যেহেতু এখানে চতুর্থ বছর পর্যন্ত বলা রয়েছে সুতরাং আমাদের D4 বের করতে হবে। আর D4 বের করতে হয় কিসের জন্য? P3 নির্ণয় করার জন্য। P3 নির্ণয় করার জন্য যে সূত্রটি সেটা হচ্ছে D4 ডিভাইডেড বাই KE মাইনাস G। এই P3 নির্ণয় করার জন্য কিন্তু আমাদের চতুর্থ বছরের ডিভিডেন্ড লাগবে। আর চতুর্থ বছরের ডিভিডেন্ড কত টাকা সেটা আমরা সর্বশেষ নির্ণয় করেছিলাম, সেটা হচ্ছে 21.67। 21.67 হচ্ছে D4 ডিভিডেন্ড অফ ফোর্থ ইয়ারের। D4 এর পরিবর্তে আমরা এখন 21.67 এই মানটি লিখব। তারপর কস্ট অফ ইকুইটি অ্যাকর্ডিং টু কোশ্চেন 12%, সুতরাং আমরা এই কস্ট অফ ইকুইটির পরিবর্তে 0.12 লিখব। আর গ্রোথ রেট এই জায়গায় একটু বুঝে নেই, গ্রোথ রেট কিন্তু 4 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত ছিল হচ্ছে 5%। 3 এর অধিক থেকে শুরু করে যত বছর থাকবে সর্বশেষ বছর পর্যন্ত বৃদ্ধির হার হচ্ছে 4%। তাহলে এই জায়গায় আমাদের P3 D4 অর্থাৎ ডিভিডেন্ড চতুর্থ বছরটা বের করলাম, সেই জন্য আমাদের এই জায়গায় গ্রোথ রেট কিন্তু 0.04 হবে। এখানে কিন্তু 5% দিলে ভুল হবে, কারণ এটা হচ্ছে চতুর্থ বছরের নির্ণয় করা হয়েছে। অথবা চতুর্থ বছরের অধিক বছর যদি থাকে সেটার জন্য কিন্তু কি হবে 0.04 হবে, কারণ এটা কনস্ট্যান্ট থাকবে, এটা আর কমবে না বা বাড়বেও না। কত বছর পর থেকে? 3 বছরের পর থেকে। তো প্রশ্নে আমাদের যা যা উল্লেখ ছিল সেই অনুযায়ী আমরা কিন্তু সবকিছু নির্ণয় করলাম। কেন? আমাদের সূত্র প্রয়োগ করার জন্য সূত্রতে যা যা দরকার সেটা আমরা খসড়ায় বের করে নেব। D1, D2, D3 এবং P3 এই সবগুলোই আমরা ওয়ার্কিং করে বের করে নেব। আমরা চাইলে এটা ডান পাশে লিখেও করতে পারো ওয়ার্কিং, আর সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এগুলো এর জন্য আমরা ওয়ার্কিংটা আগে করে নিলাম। এবার আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। সূত্রটি কি? P0 ইকুয়াল টু হচ্ছে D1 ডিভাইডেড বাই 1 প্লাস KE প্লাস D2 ডিভাইডেড বাই 1 প্লাস KE পাওয়ার অফ 2 প্লাস D3 প্লাস P3 ডিভাইডেড বাই 1 প্লাস KE পাওয়ার অফ 3। এবার আমাদের কিন্তু যেই মানগুলো বের করেছি সেই মানগুলো এখন জাস্ট বসিয়ে দিব, আর কোনো কাজ নেই। D1 হচ্ছে 18.90, D2 হচ্ছে 19.847, D3 হচ্ছে 20.837 এবং P3 যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে 270.87। আর কস্ট অফ ইকুইটি কিন্তু 12%। এই D1 এর পরিবর্তে 18.90 লিখবো ডিভাইডেড বাই 1 প্লাস KE মানে হচ্ছে 12%, তার মানে হচ্ছে 0.12। আবার D2 মানে হচ্ছে 19.845 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 পাওয়ার অফ 2। এরপর D3 হচ্ছে 20.837 প্লাস P3 কিন্তু আমরা এই যে সর্বশেষ যেটা বের করেছিলাম P3 270.87, এই জায়গায় D3 এর পরিবর্তে 270.87 লিখবো। তারপর 1 প্লাস KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, কত পার্সেন্ট? 12%, সুতরাং আমাদের এখানে 0.12 পাওয়ার অফ 3 লিখতে হবে। এখন আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো বের করতে হবে। 1 প্লাস 0.12 এটা 1.12 হবে, আর 1.12 পাওয়ার অফ 2 দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করলে যে মানটি বের হবে সেটা হচ্ছে 1.2544। তৃতীয় বছরে এসে 1.122 পাওয়ার অফ 3 ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটি বের করবে, সেই মানটি হবে 1.4049। এবার আমরা কি করব? 18.9 কে 1.12 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল হবে 16.875। আবার 19.845 কে 1.2544 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি হবে সেটি হচ্ছে 15.8203। প্লাস একইভাবে এই
20.837, তার সাথে 270.87, এটাকে আগে যোগ করব। যোগ করে যে যোগফলটি পাওয়া যাবে সেই যোগফলকে পরবর্তীতে 1.4049 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগফলটি হবে সেটি হচ্ছে 207.64। এখন আমাদের এই তিনটি অ্যামাউন্ট যোগ করলে মোট যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 240.33, অর্থাৎ ভ্যালুয়েশন অফ কমন স্টকের যেই মূল্য সেটি হচ্ছে 240 টাকা 33 পয়সা। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছিল, সেটা আমরা এখন নির্ণয় করলাম। তাহলে এইটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, প্রথম স্টেপ হচ্ছে আমাদের ডিভিডেন্ড গুলো বের করে নিতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ভ্যালু অফ P3 বের করতে হবে, এবং তৃতীয় স্টেপে এসে আমাদের এই ভ্যালু অফ কমন স্টক নির্ণয় করতে হবে। প্রথম যেই দুটি স্টেপ, সেই দুটি স্টেপ মূলত এই P3 বের করার জন্যই ওই স্টেপ 1 এবং স্টেপ 2 করা হয়েছে, সেগুলো মূলত খসড়া হিসেবে গণ্য হয়। এখন তোমাদের জন্য এই প্রবলেম রিলেটেড আরেকটি প্রবলেম তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। তোমরা যদি এই প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই যে হোমওয়ার্কটি দেওয়া হবে সেই হোমওয়ার্কটিও তোমরা বাসায় করতে পারবে। আশা করি তোমরা প্রবলেমটি বুঝেছো এবং এই হোমওয়ার্কটি বাসায় করতে পারবে। Determine price of a share of Eurocola company from the information given below. যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশন গুলো কি একটু খেয়াল করি। The current dividend is given as টাকা 2. কারেন্ট ডিভিডেন্ড মানে হচ্ছে D0 হচ্ছে 2 টাকা। Growth rate of dividend for first 4 years is 6%. প্রথম 4 বছর পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে 6%. Growth rate of dividend for next 3 years. পরবর্তী 4 পরবর্তী হচ্ছে 5 বছর থেকে শুরু করে বাকি যে বছরগুলো থাকবে ফর নেক্সট 3 ইয়ার্স, মানে পরবর্তী 3 ইয়ার্স মানে হচ্ছে 4 আর 3 7 বছর পর্যন্ত 10%। তার মানে হচ্ছে প্রথম 4 বছর পর্যন্ত 6%, আর 4 বছরের পর থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত হচ্ছে 10%। পারপেচুয়াল গ্রোথ রেট ইজ 7%, এবং গ্রোথ রেট হচ্ছে কত পার্সেন্ট? 7%। ডিসকাউন্ট রেট ইজ 16%, ডিসকাউন্ট রেট হচ্ছে 16%। এই প্রবলেমটি তোমরা বাসায় সমাধান করবে। আগের প্রবলেমটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং এই প্রবলেম বোঝার আগে সূত্রগুলো শিখবে। সূত্রগুলো যদি ভালোভাবে শিখতে পারো তারপর তুমি প্রবলেমটা বোঝার চেষ্টা করবে, প্রবলেমটা বুঝে তারপর সলিউশনটা দেখবে, দেন এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। এরপর আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করি। লিজা ইনকর্পোরেশন কারেন্টলি পেজ অ্যান অ্যানুয়াল year-ended dividend of টাকা 2 টাকা 52.50 per share. Its plans to increase this by 5% next year, পরবর্তী বছরে এটা 5% বৃদ্ধি পাবে, and maintain it at the new level for the foreseeable future. If the required return on this firm's stock is 8%, what is the value of লিদার্স কর্পোরেশনের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে লিদার্স কর্পোরেশন ভ্যালু নির্ণয় করার যে সূত্রটি আমাদের লাগবে সেই সূত্রটি দেখে নেই। সূত্র হচ্ছে D1 divided by KE minus G, যেটা আমাদের কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে, গ্রোথ রেটের ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ করা হয় সেই সূত্রটি কিন্তু এখন ব্যবহার করতে হবে। D0 equal to হচ্ছে D1 divided by KE minus G। এই প্রশ্নে আমাদের D1 বের করার জন্য যে সূত্রটি লাগবে সেটি হচ্ছে D0 into 1 plus G। তো D0 মানে হচ্ছে ডিভিডেন্ড অফ বিগিনিং, শুরুতেই যে ডিভিডেন্ডের পরিমাণ ছিল সেটা হচ্ছে 2 টাকা 50 পয়সা। তাহলে এই D0 পরিবর্তে আমরা 2.5 লিখবো। এরপর হচ্ছে 1 plus G, গ্রোথ রেট কিন্তু আমাদের 5% ছিল। যদি আমরা প্রশ্নটা খেয়াল করি, ইটস প্ল্যানস টু ইনক্রিজ দিস by 5%, তাহলে ইনক্রিজ মানে হচ্ছে গ্রোথের পরিমাণ কত টাকা? 5% মানে হচ্ছে 0.05। এরপর 2.5 কে 1.05 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল হবে 2.625। আর কস্ট অফ ইকুইটি, এই প্রশ্নে কস্ট অফ ইকুইটির পরিমাণ ছিল
আর যেটা রিকোয়ার রেট অন দিস ফার্ম 8%, তাহলে কস্ট অফ ইকুইটির পরিমাণ হচ্ছে 8%। আর গ্রোথ রেট হচ্ছে 5%, অর্থাৎ 0.05। এখন আমরা কি করব, P0 ইকুয়াল টু হচ্ছে D1 ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। D1 এর মানটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 2.625, অর্থাৎ এই D1 এর পরিবর্তে 2.625 ও লেখা যায়, অথবা 2.63 লিখলেও সমস্যা নেই। তারপর হচ্ছে কস্ট অফ ইকুইটি হচ্ছে 8%, অর্থাৎ এই কস্ট অফ ইকুইটির পরিবর্তে আমরা 0.08 লিখবো। তারপর হচ্ছে গ্রোথ মানে হচ্ছে 5% অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী। সুতরাং এই জি এর পরিবর্তে আমরা এখন 0.05 লিখবো। এবার 0.08 থেকে যদি 0.05 মাইনাস করা হয়, তাহলে বিয়োগফল হবে 0.03। এখন 2.63 কে ভাগ করতে হবে 0.03 দিয়ে। যদি 2.63 কে 0.03 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগফল হবে 87.67, যেটা রাউন্ড করলে হবে 88 টাকা। তাহলে ভ্যালু অফ স্টক কত টাকা হলো? 88 টাকা। এটা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্কটা তোমরা বাসায় করতে পারবে। সূত্রটা ভালোভাবে যদি শিখতে পারো, তাহলে তোমাদের জন্য যে কোনো সমস্যা সমাধান করাটাই খুব সহজ হবে। শুধুমাত্র অ্যামাউন্ট কম বেশি থাকে, শুধু সেগুলো চেঞ্জ করে তুমি কিন্তু প্রবলেমটি সলিউশন করতে পারবে। তাহলে P0 নির্ণয় করার যে সূত্র, সেটা হচ্ছে D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। আর D1 নির্ণয় করতে হবে কিভাবে? D0 ইনটু 1 প্লাস G। তাহলে আমরা আরেকটি হোমওয়ার্ক দেখবো, যেটা তোমরা বাসায় করবে। এই প্রবলেমটা বুঝতে পারলে যেটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কটা তোমরা খুব সহজেই বাসায় করতে পারবে। Mr. A currently pays an annual dividend of টাকা 20 টাকা। তাহলে আগের প্রশ্নে আমাদের ডিভিডেন্ডের পরিমাণ ছিল 2.5 টাকা, এখন হচ্ছে ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 20 টাকা। Which is expected to grow at 5% indefinitely, এবং তার গ্রোথ রেট হচ্ছে 5%। আগের প্রশ্নেও আমাদের গ্রোথ রেট 5% ছিল, এখনো গ্রোথ রেট 5%, তাহলে এটার সাথে কোনো চেঞ্জ হয় নাই। কস্ট অফ কমন স্টক ইজ 15%। কস্ট অফ কমন স্টক অর্থাৎ কস্ট অফ ইকুইটির পরিমাণ হচ্ছে 15%। আর আগের প্রশ্নে আমাদের কস্ট অফ ইকুইটির পরিমাণ ছিল 8%, অর্থাৎ 0.08। এখন আমরা এই কস্ট অফ ইকুইটির পরিবর্তে 0.15 লিখবো। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টকের যে ভ্যালু, সেটা আমরা নির্ণয় করব। তাহলে ভ্যালু অফ কমন স্টক নির্ণয় করার যে সূত্র, সেটি হচ্ছে P0 ইকুয়াল টু হচ্ছে D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। তো D1 মানে কি? D0 ইনটু 1 প্লাস G। তো এই প্রশ্নে আমাদের ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 20 টাকা। তো সুতরাং তোমরা এখানে কি করবে? 20 ইনটু 1 প্লাস G এর পরিমাণ হচ্ছে 5%, তাহলে 1.105 কে 20 টাকা দিয়ে গুণ করলে যে গুণফল হবে, সেটা হচ্ছে D1। তারপর KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই প্রশ্নের কস্ট অফ ইকুইটি ছিল 15%, তাহলে 0.15 লিখবে। আর এই G এর পরিবর্তে 0.05 লিখবে। তারপর D1 এর যে মানটি বের হবে, সেই মানটি এখান থেকে বিয়োগ করার পর, অর্থাৎ 0.15 থেকে 0.05 মাইনাস করলে বিয়োগফল হবে 0.10। D1 এর যে মানটি বের হবে, সেই মানটিকে 0.1 দিয়ে ভাগ করলে যেই ভাগফলটি বের হবে, সেটি হচ্ছে ভ্যালু অফ স্টক, কমন স্টক। তো এই প্রবলেমটি তোমরা নিশ্চয়ই বাসায় করতে পারবে। আগের প্রবলেমটা ভালোভাবে বুঝবে এবং সূত্রগুলো শিখবে, শিখে প্রবলেমটি সলিউশন করবে। তারপর এই প্রবলেমটি তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং ভালোভাবে যদি ফলো করো, তাহলে তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে পুরো ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, হোমওয়ার্ক গুলো করতে পারো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।